ওকে, তো এটা হচ্ছে আমাদের 10.7, এবং এইখানে আমাদের নির্দিষ্ট যৌগীকরণ ব্যবহার করে একটা ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়। তো এখন ক্ষেত্রটা আমাদের আমাদের যেগুলা রেগুলার যেগুলো ক্ষেত্র আছে, যেমন বৃত্ত, আয়ত, তারপর ত্রিভুজ, তারপরে পরাবৃত্ত, তারপরে আমাদের সামান্তরিক, এইগুলার ক্ষেত্রফলের সূত্র আমরা নর্মালি জানি। বাট একটা একটা ক্ষেত্র যদি এরকম হয়, এরকম একটা ক্ষেত্র যদি হয়, অথবা এরকম হয়, তো এইরকম একটা ক্ষেত্রের আমরা ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব, এটা আমাদের মেইনলি এই যে নির্দিষ্ট যৌগীকরণ ব্যবহার করে বের করা যায়। বাট আমাদের বইতে এরকম কোনো ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে দিবে না, বাট বের করা যায়, এটা জেনে রাখো। আমাদের বইতে যেগুলা ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে দিবে ওগুলো আমাদের নর্মাল ক্ষেত্রফলে, জাস্ট আমরা যৌগীকরণ ব্যবহার করে বের করব। যেমন আমরা জানি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র তো হচ্ছে পাই আর স্কোয়ার। তো এইটা আমরা এখন যোগজীকরণ দিয়ে এটা বের করব যে পাই আর স্কোয়ার কিভাবে আসে। এটা আমরা জানি, বাট এটা এখন আমাদের যোগজীকরণ দিয়ে এটা বের করতে হবে যে কিভাবে পাই আর স্কোয়ার আসে। ওকে, তো আমরা এই চ্যাপ্টারে মেইনলি এইটাই শিখবো। তবে এইখানে আমাদের যোগজীকরণের তেমন বেশি কিছু জিনিস নাই। এইখানে যোগজীকরণের জাস্ট একটা নর্মাল ক্যালকুলেশনই আছে, যেটা আমরা অলরেডি শিখছি অনেকবার। ওকে, তো এখন এখন এখানে কিছু জিনিস আমাদের জানতে হবে। ভাইয়া 9.F কি শেষ? হ্যাঁ, 9 পয়েন্ট, মানে 9.F বলতে 10 পয়েন্ট ওইটার। আর আমাদের যেগুলো ম্যাথ আছে ওইগুলো আমাদের লাগবে না আর কি। আর সম্ভবত 16 নম্বরের অল্প কয়েকটা ম্যাথ আছে না, ওইগুলা। আচ্ছা, আমার তো এগুলো মনে নেই অ্যাড করার। এইগুলা আর আর কয়টা ম্যাথ আছে? একটা, দুইটা, চার পাঁচটা ম্যাথ মেবি আছে আজকে। এই চ্যাপ্টার কি শেষ হবে হবে না মনে হয়, অনেকগুলো ম্যাথ আছে তো। আর এই বাকি ম্যাথ গুলা কালকের ক্লাসে সহ আবার 10.7-এর বাকি পার্টটা আমরা করবো এখন। আমার ওইটা অ্যাড করার মনে নাই। আরো যে চার পাঁচটা ম্যাথ আছে, আমরা ওগুলা কালকে করবো, এখন সমস্যা নেই। ওকে, তো এখন এটা, এই যে আমাদের ক্ষেত্রফল বের করার কিছু বেসিক কিছু কনসেপ্ট আছে। একটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স রেখা দ্বারা বেষ্টিত ক্ষেত্রফল। আচ্ছা, ধরো এটা খোলাই রাখ, আবার বারবার বেল বাজালে উঠতে পারবো। এদিকে এসেছি। ওকে, এখন এইটা ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স রেখা দ্বারা, যেমন আমাদের এটা হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ। এখন আমাদের ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স এর রেখাটা, উম, এখন ধরো যে এইরকম একটা রেখা আছে, যেটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স। এখন তোমাকে বললো যে এই রেখাটা এক্স অক্ষের উপরে যে কতটুকু ক্ষেত্রফল তৈরি করে ওই ওই ক্ষেত্রফলটুকু বের করতে। বাট এখন এই প্রশ্ন করলে যে তোমাকে দুইটা বিন্দু আর কি নির্দিষ্ট করে বলে দেয়া থাকবে। যেমন যে তোমাকে এখানে বলে দিবে ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স রেখা এবং এক্স ইজ ইকুয়াল টু এ, এক্স ইজ ইজ ইকুয়াল টু বি দ্বারা বেষ্টিত ক্ষেত্রফল।
এখন এই যে এই জায়গাতে হচ্ছে যে আমাদের ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স, তো আমাদের এর কোনো নির্দিষ্ট সীমা পরিসীমা তো নাই, কারণ এটা তো আমাদের, আমরা যদি এটাকে পিছন দিকে যদি বর্ধিত করি, তাহলে এটা এদিকে চলতে থাকবে। আবার এই রেখাটাকে সামনের দিকে যদি আমরা বর্ধিত করি, তাও এটা সামনের দিকে চলতে থাকবে। বাট আমাদের যদি এখানে ক্ষেত্রফল বের করতে বলে, তাহলে আমাদের কিছু নির্দিষ্ট স্পেসিফিক পয়েন্ট এইখানে বলে দিবে যে ওই পয়েন্টের মধ্যে যে ক্ষেত্রফলটা তৈরি করবে সেইটা বের করতে। যেমন এক্স ইজ ইকুয়াল টু এ, এই বিন্দুটা আমরা যে ধরলাম যে এই জায়গাতে এটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এ পয়েন্ট, আর একটা পয়েন্ট আমরা এখানে ধরে নিলাম এক্স ইজ ইকুয়াল টু বি। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স রেখা এবং এই দুইটা বিন্দুর মধ্যে বেষ্টিত যে ক্ষেত্রফল, এটা কতটুকু হবে? এই যে এই পোর্শনটুকু হবে। এটা বুঝছো? বুঝছি। এটা আমাদের প্রশ্নের মধ্যে নির্দিষ্ট করে বলে দেওয়া থাকবে যে একটা রেখা এবং আহ, এই দুইটা বিন্দু এক্স অক্ষের উপর কি পরিমাণ ক্ষেত্রফল তৈরি করে, ওই ক্ষেত্রফলটা নির্ণয় করতে। এখন একটা জিনিস এইখানে খেয়াল করো। এখন যদি আমি এই শেপটা এখানে আবার যদি তৈরি করি এখানে, এটা ছিল এক্স ইজ ইকুয়াল টু এ, এটা ছিল এক্স ইজ ইকুয়াল টু বি, আর এইখানে যে রেখাটা ছিল এটা কিন্তু একটা কার্ভ রেখা ছিল। এ- এই রেখাটা কিন্তু সরল রেখা না। তো আমরা যে এইখানে যে ক্ষেত্রফলটা তৈরি করছি, এখন খেয়াল করো এই যে এই রেখাটা যদি সরল রেখা হইতো, এই যে ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স, এখন আমরা ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স ধরে নিছি যে একটা বক্ররেখা। এখন এই বক্ররেখাটা একটা বৃত্তের অংশ হইতে পারে, অথবা একটা তোমার পরাবৃত্ত, অধিবৃত্ত, বা অন্য যে কোনো একটা বক্ররেখার অংশ হইতে পারে। এই যে এখন যদি আমি এখানে নামকরণ করি এ বি, এখন এই যে ধরো যে তোমার প্রশ্নের মধ্যে আছে তোমার এইখানে একটা বৃত্ত আছে, আর তোমার এইখানে একটা বিন্দু দেওয়া, এই যে এইখানে একটা বিন্দু দেওয়া, এইখানে একটা বিন্দু দেওয়া, তোমার এই পোর্শনটুকুর ক্ষেত্রফল যে তোমাকে বের করতে বললো। অথবা প্রশ্ন এইভাবেও হইতে পারে যে আমাদের এইখানে একটা পরাবৃত্ত আমরা আঁকছি, যদিও এটা একটু সরলরৈখিক হয়ে গেছে, তো আমাদের পরাবৃত্ত আঁকলে আমাদের কিরকম হবে? এরকম হবে না? তো এখন তোমাকে বের করতে বলবে যে এই এইখানে একটা বিন্দু ধরো দেয়া আছে এক্স ইজ ইকুয়াল টু 2, আর এইখানে একটা বিন্দু দেওয়া আছে এক্স ইজ ইকুয়াল টু 5, তোমাকে বলবে এই পোর্শনটুকুর ক্ষেত্রফল বের করতে। তো এখন আমি যেটা বলতেছিলাম যে যদি তোমার এই যে এই রেখাটা মানে এ থেকে বি, এই যে এ থেকে বি, অথবা সেম ভাবে এ থেকে বি, এ থেকে বি রেখাটা যদি আমাদের সরল রেখা হইতো, তাহলে আমরা এখানে বর্গ অথবা আয়তের ক্ষেত্রফলের সূত্র দিয়ে বের করতে পারতাম। বাট এটা তো বক্ররেখা। আহ, তোমার এখানে সরল রেখা আছে তিনটা। এই যে একটা হচ্ছে এক্স অক্ষটা, আর আর দুইটা আমরা যে দুইটা লম্ব আঁকছি ওই দুইটা। বাট আমাদের এই যে রেখাটা তো বক্ররেখা, তাহলে তো আমরা এখানে বর্গ অথবা আয়তের ক্ষেত্রফলের সূত্র তো এখানে অ্যাপ্লাই করতে পারবো না। তো এই জায়গাতেই আমাদের মূলত ইন্টিগ্রেশন লাগে, যে এই পোর্শনটুকুর ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব। বুঝছো আমি কি বলছি? হ্যাঁ। ওকে। তো এখন এইটার এই ক্ষেত্রফলের এই সূত্র হবে, আচ্ছা ধরো আমি একটু এটা মার্ক করি। এখন এইখানে খেয়াল করো, এটার ক্ষেত্রফলের সূত্র আছে, আচ্ছা আমরা যদি এখানে নামকরণ করি, এটা আছে এ বি সি ডি, তাহলে এ বি সি ডি ধরো এ বি সি ডি ক্ষেত্রের ক্ষেত্রফল
এইটা হচ্ছে ইন্টিগ্রেশন। এখন দেখো, এখন এখানে আমাদের ক্ষেত্রফলটা কোন অক্ষের উপরে? এখানে ক্ষেত্রফলটা কিন্তু এক্স অক্ষের উপরে। তাহলে এখানে অবশ্যই ইন্টিগ্রেশন করতে হবে এক্স এর সাপেক্ষে, তো ডিএক্স। এখন আমরা যখন ডিএক্স নিব, তখন এইখানে আমাদের বসাইতে হবে ওয়াই এর মান। মানে এই যে ওয়াই সমান এক্স এর যে সমীকরণটা দেয়া থাকবে, আমরা তার মানটা এখানে বসাবো, ওয়াই। আর আমাদের এখানে যেহেতু এক্স অক্ষের উপর আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করব, তো এখন এই ক্ষেত্রফলটার আমাদের লিমিট বসাইতে হবে এক্স অক্ষের লিমিট। এক্স অক্ষের লিমিট বলতে এই ক্ষেত্রফলটা এক্স অক্ষ বরাবর এক্স ইজ ইকুয়াল টু এ বিন্দু থেকে এক্স ইজ ইকুয়াল টু বি বিন্দু পর্যন্ত আছে এই ক্ষেত্রটা, তাহলে লিমিট হবে এ থেকে বি। এটা বুঝছো? হ্যাঁ, যেমন আমি যদি এটা বলি যে তোমার, আচ্ছা, এই যে এই টাইপের পরাবৃত্তের সমীকরণ কিরকম হয় বলো? এটা আমি এগুলো দেখে আসতে বলছিলাম। এটা ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 4 এক্স। হ্যাঁ, তো এর সমীকরণ হচ্ছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax। এখন এই যে তোমাকে বের করতে বলছে এই যে এই পোর্শনটুকুর ক্ষেত্রফল। তো এখন এই পোর্শনটুকুর ক্ষেত্রফলের সূত্র এটা কি হবে? এটা ক্ষেত্রফলের সূত্র হবে, এখন ক্ষেত্রফল হচ্ছে এক্স অক্ষের উপর, তাহলে এখানে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন বসবে। যখন এক্স এর সাপেক্ষে নিব ইন্টিগ্রেশন, তখন আমাদের বসাইতে হবে ওয়াই এর মান। আবার কখন ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন হবে আমরা এটা দেখতেছি একটু পরে। এখন এখানে লিমিট এই কত থেকে কত হবে? এই যে এই ক্ষেত্রফলটুকু আমাদের যে বিন্দু থেকে যে বিন্দু পর্যন্ত আছে লিমিট হবে ওইটা, অর্থাৎ 2 থেকে 5। তাহলে এটা লোয়ার লিমিট 2, আপার লিমিট 5। এখন এইখানে ওয়াই এর মান এটা কত? এটা হচ্ছে √4ax ডিএক্স। এখন এখন এটাকে যোগজীকরণ করলে যেটা অ্যান্সার পাওয়া যাবে ওইটাই হচ্ছে ক্ষেত্রফল। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে। এখন যে আমাদের ক্ষেত্রফল যে সবসময় এক্স অক্ষের উপর হবে তা তো না। যেমন আমাদের এক্স ইজ ইকুয়াল টু ফাংশন অফ ওয়াই রেখা বেষ্টিত ক্ষেত্রের ক্ষেত্রফল। যেমন এখন আহ, এখন যে- ধরো যে এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত। এই এই বৃত্তের সমীকরণ আমরা ধরে নিলাম যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এ স্কোয়ার। যদিও এটা হবে না, কারণ আমাদের এই টাইপের বৃত্তের কেন্দ্র বলতো কোথায় হয়? মূল বিন্দুতে। মূল বিন্দুতে। বাট এইটা যদিও মানে সেন্টারটা মূল বিন্দুতে হওয়া উচিত, বাট আমরা ধরে নিলাম যে এটা একটা বৃত্তের সমীকরণ। ওকে, যাই হোক। এখন তোমাকে বলছে যে এই বৃত্ত এবং ওয়াই ইজ ইকুয়াল টু 3 এবং ওয়াই ইজ ইকুয়াল টু 5 রেখা সমন্বয়ে আহ, তৈরি ক্ষেত্রের ক্ষেত্রফল বের করো। এই টাইপের একটা প্রশ্ন করছে। তো এখন এখন ওয়াই ইজ ইকুয়াল টু 2 রেখা, ওয়াই ইজ ইকুয়াল টু 3 রেখা, এটা কি হবে? আমরা এটা ওয়াই ইজ ইকুয়াল টু 3 রেখা ধরে নিলাম এইটা, আর ওয়াই ইজ ইকুয়াল টু 5 রেখা ধরে নিলাম এইটা। ওকে, তাহলে বৃত্ত এবং এই দুইটা রেখার সমন্বয়ে তৈরি যে এই ক্ষেত্রফল,
এখন এখন একটা জিনিস খেয়াল করো। এখন এখানে এই প্রশ্নের ওই ভাষা একটু মানে চেঞ্জ হবে, কারণ এই যে এখন এই যে যে জিনিসটা এখানে বুঝতে হবে এখন, যদি তোমাকে প্রশ্ন এটা বলে যে এত রেখা এবং এত বৃত্ত সমন্বয়ে তৈরি ক্ষেত্রফল, এই এই ক্ষেত্রফল মূলত কোনটা বলো তো? এই ক্ষেত্রফল হচ্ছে মূলত এই ভিতরেরটা। এই ক্ষেত্রফল হচ্ছে মূলত ভিতরেরটা। তো এখন এখানে প্রশ্নের ভাষা একটু চেঞ্জ করতে হবে, এটা হচ্ছে যে তৈরি ক্ষেত্রের ওয়াই অক্ষের উপরস্থ এখানে ক্ষেত্রফল নির্ণয় করো। তো এখন এটা কি হবে? ওয়াই অক্ষের উপর যে ক্ষেত্রফলটা হবে ওইটা কোনটা? ওইটা হচ্ছে এই যে এই বাইরেরটা। এটা বুঝছো? হ্যাঁ, এটা বুঝছি। বুঝছো? ওকে। তো এখন যদি মানে শুধুমাত্র বলে যে আমাদের বৃত্ত এবং এই এই রেখা সমন্বয়ে এই ক্ষেত্রফল কোনটা, এটা হচ্ছে এই যে এই ভিতরের যে অংশটা। এখন এই অংশের ক্ষেত্রফল কিভাবে বের করতে হয় এগুলো আমরা শিখবো আস্তে আস্তে, সমস্যা নাই। বাট এখন যদি আমাদের এই যে এই পোর্শনটুকুর ক্ষেত্রফল বের করতে বলে, তাহলে এইটার আমাদের এই সূত্র এটা কি হবে? এখন যেহেতু ওয়াই অক্ষের উপর, তাহলে ইন্টিগ্রেশন হবে ওয়াই এর সাপেক্ষে। যখন আমরা ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন নিব তখন এখানে মান আমাদের বসাইতে হবে এক্স এর মান। আর লিমিট হবে, যেহেতু ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, ওয়াই এর লিমিট, তো লিমিট হবে এই যে কত, এটা হচ্ছে 3 থেকে 5 পর্যন্ত যেহেতু আছে, তাহলে লিমিট হবে 3 থেকে 5। এখন এখন তুমি এখানে এক্স এর মান আমরা কই থেকে বসাবো? এই যে আমাদের একটা যে কোনো একটা সমীকরণ দেয়া থাকবে, হয় বৃত্তের সমীকরণ না হলে পরাবৃত্ত অধিবৃত্ত, যে কোনো একটা সমীকরণ দেয়া থাকবে। ওই সমীকরণ থেকে আমাদের এখন এখান থেকে আমরা যদি মান বের করি, তাহলে এটা হবে a² - y² √ওভার। তাহলে এটা হবে এক্স এর মান। এই মানটা আমরা নিয়ে এসে এখানে বসাই দেবো, তারপর ইন্টিগ্রেশন করব, অ্যান্সার যা আসবে ওইটাই। এটা বুঝছো? হ্যাঁ, ওকে। এখন আমাদের আরো একটা জিনিস আছে, এটা হচ্ছে এখন এখানে আমাদের দুইটা বক্ররেখা আছে, যেমন যেমন এখন এখানে হইতে পারে যে এই যে এইটা একটা বক্ররেখা, তারপর এইটা একটা বক্ররেখা, এবং এই দুইটা বক্ররেখাতেই আমাদের x = a আর x = b দেওয়া। তাহলে আমরা যদি এখানে লম্ব আঁকাই, এটা তারপর এটা, এখন এইখানে বলছে যে দুইটা বক্ররেখা দ্বারা বেষ্টিত অংশের ক্ষেত্রফল। তো দুইটা বক্ররেখা দ্বারা বেষ্টিত অংশ কোনটা? এই যে এই ভিতরের পার্থক্য, আমাদের এই পার্থক্যর ক্ষেত্রফল বের করতে বলছে। তো আমরা এই পার্থক্যর ক্ষেত্রফল কিভাবে বের করব? এখন একটা জিনিস খেয়াল করো, আমাদের এটা যদি y1 ইজ, এটা যদি আমাদের প্রথম রেখা হয়, আর যদি এটা y2 হয়, এখন আমরা তো ইন্ডিভিজুয়ালি, এখন এই খেয়াল করো, এই অংশের
এই অংশের ক্ষেত্রফলে কি হবে? আমাদের এই প্রথম রেখাটার এক্স অক্ষের উপরে এই ক্ষেত্রফল এই যে কতটুকু হবে, এই এই পুরোটুকু না? এই যে একদম এইখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত, মানে আমাদের প্রথম রেখার জন্য এই এই ক্ষেত্রফল কোনটা, এই এই পুরো পার্টটুকু না? হ্যাঁ। ওকে। আর আমাদের আর আমাদের দ্বিতীয় রেখার জন্য এই আমাদের ক্ষেত্রফল কোনটা হবে? আমাদের দ্বিতীয় রেখার জন্য ক্ষেত্রফল হবে শুধুমাত্র এইটুকু। এই যে এই পার্টটুকু হবে আমাদের এই দ্বিতীয় রেখার জন্য ক্ষেত্রফল। তাহলে আমাদের প্রথম রেখার জন্য এই ক্ষেত্রফলটা পুরোটাই, আর আমাদের দ্বিতীয় রেখার জন্য এই ক্ষেত্রফল হচ্ছে শুধুমাত্র নিচের পার্টটুকু। তো এখন প্রথম রেখার ক্ষেত্রফল থেকে আমরা যদি দ্বিতীয় রেখার ক্ষেত্রফলটা বাদ দেই, তাহলে আমাদের এই দুইটা অংশের মধ্যবর্তী, মানে এই দুইটা রেখার মধ্যবর্তী যে পার্টটুকু তার ক্ষেত্রফল পাওয়া যাবে। এটা বুঝছো? বুঝছি। ওকে। তো এখন আমরা এই যে এই পার্টটুকুর এই যে ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব? এটা হচ্ছে, এখন দেখো, এখন আমরা যদি এই প্রথম রেখার জন্য ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে প্রথম রেখার জন্য ক্ষেত্রফলটা কি হবে? প্রথম রেখার জন্য ক্ষেত্রফলের সূত্র হবে y1, এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, লিমিট হবে a থেকে b। আর দ্বিতীয় রেখার জন্য ইন্টিগ্রেশনের সূত্র কি হবে? মানে আমাদের এই যে মধ্যবর্তী যে এখন এইখানে যে হলুদ চিহ্নিত যে পার্টটুকু আছে, ওই পার্টটুকুর ক্ষেত্রফল হবে প্রথম রেখার টোটাল ক্ষেত্রফল, আমরা যেটা লিখলাম, মাইনাস দ্বিতীয় রেখার টোটাল ক্ষেত্রফল। তো আমাদের দ্বিতীয় রেখার ক্ষেত্রফল হবে y2 dx, এবং দ্বিতীয় রেখার জন্য আমাদের এই লিমিট হচ্ছে a থেকে b। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে। তাহলে আমরা এই যে এই তিনটা নিয়ম মেইনলি ফলো করে আমরা আজকের ম্যাথ গুলো করব। ওকে। যেমন এই যে এটা, এই বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি হবে? এটার ব্যাসার্ধ যদি এ হয়, তাহলে এটার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই এ স্কোয়ার। আমরা এটা আগে থেকেই জানি, বাট এটা আমরা বের করব যে এখানে আসলেই পাই এ স্কোয়ার আসে। ওকে। তো সেই ক্ষেত্রে, আচ্ছা দাঁড়াও এখানে একটু, এই চ্যাপ্টারটা বোঝা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে একটা ম্যাথ শিওর আসবে একদম। ওকে, এখন এইখানে খেয়াল করো। তো এইটা হচ্ছে আমাদের এই বৃত্তটা, এইখানে হচ্ছে এইটা সমীকরণ এইটা। ওকে। এখন এই বৃত্তের ক্ষেত্রফল আমাদের বের করতে বলছে, বাট আমরা তো এই পুরো বৃত্তের ক্ষেত্রফলের, আমরা এইটা যদি আমরা এইখানে পুরো বৃত্তের ক্ষেত্রফল বের করতে চাই, তো আমাদের এইখানে চারবার সেম কাজই এই যে করতে হবে। মানে একবার এই এই পার্টটুকু নিয়ে, এর পরের বার এই পার্টটুকু নিয়ে, তারপরের বার এইটা নিয়ে, তারপরের বার এটা নিয়ে। তো আমাদের এত কিছু করার দরকার নাই। এখন যেহেতু এটা একটু বৃত্ত, তো এইটার ওই প্রতিটা যে
ভাগ আছে, এর প্রতি ভাগের ক্ষেত্রফল তো সমানই হবে না? এইটার যে এই চারটা যে পার্ট আছে, এর এই প্রতিটা পার্টের ক্ষেত্রফল সমান হবে না? হবে। ওকে, তো আমরা যদি এখন এই যে আমরা যে নিয়মগুলো শিখলাম ওই নিয়মগুলো ব্যবহার করে আমরা যদি শুধুমাত্র এই পার্টটুকুর ক্ষেত্রফল বের করি, এই পার্টটুকুর ক্ষেত্রফল বের করে আমরা যদি এই ক্ষেত্রফলকে 4 দ্বারা গুণ করে দিই, তাহলেই তো পুরো বৃত্তের ক্ষেত্রফল আসবে। তো আমরা মেইনলি এটাই করব, যে আমরা এখন এই পার্টটুকুকে নামকরণ করি এ, বি, সি। তো এ বি সি যে অংশটা, এর এর ক্ষেত্রফল বের করে এই এর ক্ষেত্রফলকে 4 দ্বারা গুণ করলে আমরা পুরো বৃত্তের ক্ষেত্রফলটা পেয়ে যাব। ওকে, তাহলে এখন তুমি এখানে দুইটা কাজই করতে পারো। একটা হচ্ছে তুমি এক্স অক্ষের উপর ক্ষেত্রফলটা বের করতে পারো, অথবা ওয়াই অক্ষের উপরেও ক্ষেত্রফলটা বের করতে পারো। যে কোনো একটা করলেও হবে। কারণ এইটা যে আমাদের যে পার্টটুকু আছে, এটা এক্স অক্ষের উপরেও যেভাবে আছে, ওয়াই অক্ষের উপরেও সেম ভাবেই আছে। তো তুমি এক্স অক্ষের উপরে ক্ষেত্রফল বের করলো যেটা পাবা, ওয়াই অক্ষের উপরে ক্ষেত্রফল বের করলো সেটা পাবা। এখন তুমি যদি এক্স অক্ষের উপরে ক্ষেত্রফল বের করতে চাও, তোমার কোন কোন বিন্দুর স্থানাঙ্ক লাগবে বলো তো? আগের এই থিওরি গুলো যদি বুঝে থাকো, এক্স অক্ষের উপরে ক্ষেত্রফল বের করতে চাইলে এখানে এই- এখানে কোন দুইটা বিন্দু লাগবে? BC। হ্যাঁ, আমাদের বি এবং সি বিন্দুর এখানে এর যে স্থানাঙ্ক এটা জানতে হবে। ওকে, এখন তো আমরা এটা জানি যে এটা হচ্ছে 0 0। আর এই বৃত্তের ব্যাসার্ধ যদি এ হয়, তাহলে আমাদের বি থেকে সি এই ডিস্টেন্স, এই ডিস্টেন্সটুকু হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধের সমান। সেই ক্ষেত্রে সি বিন্দুর স্থানাঙ্ক হবে a, 0। ওকে, তাহলে এখন এইখানে এ বি সি ক্ষেত্রের ক্ষেত্রফল, এটা হবে ডিএক্স। আমরা যখন ডিএক্স নিব তখন আমাদের বসাইতে হবে ওয়াই এর মান। তাহলে যেহেতু এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, লিমিট হবে এক্স এর। তো এখন এইখানে এক্স এর লিমিট হচ্ছে 0 থেকে এ পর্যন্ত। ওকে, এখন আমাদের যেটা মেইন সমীকরণ, এই সমীকরণ থেকে আমরা যদি ওয়াই এর মান বের করি, ওয়াই সমান হবে a² - x²। এখন আমরা যখন ম্যাথ গুলা করছিলাম যখন, তখন আমরা এটা দেখছিলাম যে এটা আমাদের ডিরেক্ট সূত্র আছে। তো এখন তুমি এখানে ডিরেক্ট সূত্র লিখতে পারো, অথবা এই চ্যাপ্টারে এই ম্যাথ গুলা যেভাবে সলভ করছে এখানে, এই যে এক্স ইজ ইকুয়াল টু এ সাইন থিটা ধরে নিছে, আমরা এই টাইপের ম্যাথ গুলা কিন্তু দেখছিলাম যে এই যে √a² এখানে এই ফরম্যাটটা থাকলে এক্স ইজ ইকুয়াল টু এ সাইন থিটা ধরে নেওয়া লাগে। তো এখন আমরা এখানে ডিরেক্ট সূত্রে অ্যাপ্লাই না করে ওইটা করি, বাট এখানে ডিরেক্ট সূত্রে অ্যাপ্লাই করলেও ম্যাথ হবে, কোনো সমস্যা নাই। এক্স ইজ ইকুয়াল টু এ সাইন থিটা, তাহলে এখানে ডিএক্স সমান কি হবে? এ কস থিটা ডি থিটা। এবং এখানে অবশ্যই লিমিট চেঞ্জ হবে। এক্স এবং এরপরে আসবে এখানে থিটা। ওকে, যখন এক্স এর মান 0, তাহলে 0 সাইন ইনভার্স 0-র মান হচ্ছে 0। যখন এক্স এর মান এ ডিভাইড বাই এ হবে 1, তাহলে সাইন ইনভার্স 1 এর মান হচ্ছে π/2। ওকে, তো এখন এটা হবে 0 থেকে π/2।
এ স্কোয়ার, আর এটা হচ্ছে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিএক্স সমান হচ্ছে এ কস থিটা ডি থিটা। এটা হচ্ছে 0 থেকে π/2। এখন এইখানে আমরা যদি এ স্কোয়ার এইখানে কমন নিয়ে এইখানে বাইরে নিয়ে আসি তাহলে থাকে শুধুমাত্র এ। আর এখন এইখানে ভিতরে থাকবে 1 - সাইন স্কোয়ার থিটা, এইখানে এ কস থিটা ডি থিটা। ওকে, তো এখন এখানে এ ইন্টু এ স্কোয়ার হিসেবে বাইরে আসবে। এইখানে 0 থেকে π/2। এখন এইখানে এটা হবে কজ স্কোয়ার, আবার রুট ওভার কজ স্কোয়ার মিলে কস থিটা, এইখানে বাইরে একটা কস থিটা মিলে এটা হবে কজ স্কোয়ার থিটা ডি থিটা। তো আমরা এটা কালকে অনেকবারই আমরা করছিলাম, কজ স্কোয়ার থিটা থাকলে আমরা এখানে কি করব? এখানে 2 আনবো, তারপর আবার এইখানে 2 দ্বারা ভাগ করব। তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার বাই 2, এটা 0 থেকে π/2, এটা হচ্ছে 1 + cos 2 থিটার সূত্র ডি থিটা। তাহলে এখানে এ স্কোয়ার বাই 2, এখন এখানে সূত্র অ্যাপ্লাই করলে এখন এখানে হবে থিটা sin 2 থিটা ডিভাইড বাই 2, আর এইখানে 0 থেকে π/2। এখন এইখানে এ স্কোয়ার বাই 2 বাইরে। এখন আমরা যদি লিমিট বসাই তাহলে এইখানে হচ্ছে π/2 প্লাস sin 2 π/2, অর্থাৎ sin 180 এর মান হচ্ছে 0। তাহলে এটা 0 মাইনাস লোয়ার লিমিট বসালে তো পুরোটাই 0। তাহলে এটা হচ্ছে π a² 2 2 মিলে 4। এখন π a² / 4 এটা শুধুমাত্র এই পোর্শনটুকুর ক্ষেত্রফল, এই যে π a² / 4 এটা শুধুমাত্র এই যে রেড মার্ক করা পোর্শনটুকুর ক্ষেত্রফল। তাহলে এখানে পুরো বৃত্তের ক্ষেত্রফল কি হবে? π a²। হ্যাঁ, এটা হবে পুরো বৃত্তের ক্ষেত্রফল। এটা হবে 4 × π a² / 4, অর্থাৎ π a²। ম্যাথটা বুঝছো? বুঝছি। ওকে।